আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ তোমাদেরকে মোটামুটি যত ধরনের ক্লাস প্রয়োজন সবগুলা কম বেশি আপলোড হয়ে যাচ্ছে। তো সিকিউ হলে তো হবে না, এমসিকিউর প্রস্তুতি নেওয়া লাগবে। তো এখন সরলরেখাটা আমি রেকর্ড করে একটু পরে আমি আবার ত্রিকোণমিতিটা আপলোড দিয়ে দিব, তারপর আমি অন্তরীকরণটা আপলোড দিয়ে দিব। ক্লাসগুলো কীভাবে নিবা আমি একটু বলি, খুব বেশি বড় হবে না, খুব সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে। সরলরেখা চ্যাপ্টারটাতে তোমরা জানো যে আমি একদম 4 বছর ধরে ম্যাথ পড়াচ্ছি, তো আশা করবো যে তোমরা খুব ভালো মতো, আমি জানি যে কোন টপিকগুলো বেশি আসবে, কোন প্রশ্নগুলো বেশি আসবে, ওইভাবে প্রশ্ন রাখা হয়েছে। বাট পড়ানোর নিয়মটা হলো আমি প্রথমে এই চ্যাপ্টারের এমসিকিউগুলো সলভ করার জন্য মানে যতটুকু বেসিক দরকার, সামান্যটুকু বেসিক আমি কি করব, একটু তোমাদেরকে মনে করিয়ে দিব, ঠিক আছে, যাতে তোমরা একটু এমসিকিউগুলো করার সময় খুব ভালো মতো সহজে বুঝতে পারো। তার জন্য আগেই আমি প্রথমে সকল সূত্রগুলো সবকিছু মনে করিয়ে কিভাবে মনে রাখতে হবে সবকিছু বলে দিব, তারপর আমরা এমসিকিউ সলভ করা শুরু করব। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ মেবি 30টার মতো আমি রাখছি, টপ এমসিকিউ এগুলোই তোমার পরীক্ষা আসার চান্স সবচেয়ে বেশি। চলো আমরা শুরু করে দিই, সরি 30টা না 40টা কাছাকাছি। ওকে চলো শুরু করে দিই। প্রথমত আমরা যেইটা পড়বো, সরলরেখা চ্যাপ্টার থেকে আমাদের কয়েকটা জিনিস প্রয়োজন আছে। সরলরেখা চ্যাপ্টার থেকে আমাদের কি আছে বলতো, কয়েকটা জিনিসের প্রয়োজন আছে, একটু সুন্দর করে মনে রাখবা, সুন্দর করে একটু মনে রাখবা। প্রথমত আমাদের যে জিনিসটা আসে সেটা হলো কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক। কি আসে? কার্তেশীয় ও পোলার। সুন্দর করে আমি যেভাবে বলি সেভাবে একটু মনে রাখবা, ঠিক আছে। কার্তেশীয় থেকে কি কি মনে রাখবা আর পোলার থেকে কি কি মনে রাখবা। কার্তেশীয় মানে হলো কর্তন করা, আর পোলার মানে কি পোল তৈরি করবে বা মেরু তৈরি করবে। এই কার্তেশীয় কর্তন করা মানে কাকে কর্তন করবে? অবশ্যই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই দুটো অক্ষকেই তো কর্তন করবে। তার জন্য কার্তেশীয়কে আমরা কিভাবে প্রকাশ করি? এক্স কমা ওয়াই দিয়ে। আর পোলারকে আমরা প্রকাশ করি আর কমা থিটা দিই। এখান থেকে তোমরা মনে রাখবা এক্স ইকুয়াল টু হলো আর কস থিটার, ওয়াই ইকুয়াল টু হলো আর সাইন থিটার। এটা একটু মনে রাখবা, ঠিক আছে। এখন এটা কেন মনে রাখবা জানো? এটা মনে রাখবা তোমরা একটা কারণে, সেটা হলো যে আমাদের এই যে আর কস থিটার আর আর সাইন থিটার, তোমাকে অনেক সময় আর এবং থিটার এগুলো হলো পোলারে মান দিয়ে বলবে যে কার্তেশীয় স্থানাঙ্কের মান বের করো, দেখবে এমসিকিউতে আসবে, খুবই পপুলার এমসিকিউ। তার মানে এইগুলার মান দিয়ে বলবে যে তোমার কার্তেশীয় স্থানাঙ্কে ট্রান্সফার করো, মানে কি পোলার থেকে কার্তেশীয়তে যাও। আবার অনেক সময় এখন তুমি প্রশ্ন আসতে পারে, ভাইয়া যদি এক্স ওয়াই এর মান দেওয়া থাকে তখন আমি কি করব? যখন তুমি এক্স ওয়াই এর মান দেওয়া থাকবে তখন মনে রাখবা আর ইকুয়াল টু কি মনে রাখবা? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটারের ক্ষেত্রে মনে রাখবা টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আমি এটা কখনো মনে রাখতে বলি না, এটা শুধুমাত্র আমাদের কোন চতুর্ভাগের জন্য? প্রথম চতুর্ভাগের জন্য। এখন তোমার মনে প্রশ্ন আসবে, ভাইয়া তাহলে অন্য চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে? আমি এক এক করে বলতেছি। যদি এটা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে, এইটুকু তোমাকে মনে রাখতে হবে। এখন দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি, আগে একটু জেনে রাখো। তোমাকে ধরো কার্তেশীয় এক্স ওয়াই এর মান দেওয়া আছে, এখন তোমাকে বললো যে কার্তেশীয় থেকে পোলারে আসো, তার মানে তোমার আর লাগবে আর থিটা লাগবে। এখন দেখো ভাইয়া, এই যে এক্স ওয়াই এটা কি কার্তেশীয়, এই কার্তেশীয় স্থানাঙ্কটা তুমি যদি চতুর্ভাগ হিসাব করো, একটু দেখো, একটু ভালো করে দেখো, বুঝতে হবে। তুমি যদি চতুর্ভাগ হিসাব করো, এখানে কর্তন করতে পারে, এই যে এইটুকু কর্তন করলো, এইটুকু কর্তন করলো, তার মানে এখানে কর্তন করছে, অথবা এখানে বিন্দুটা আছে, অথবা এখানে আছে, মানে 4টা জায়গায় বিন্দুটা যেতে পারে, ঠিক আছে ভাইয়া। তাহলে আমার এই যে থিটার ইকুয়াল টু টেন ইনভার্স, এখন এই থিটারটা হয় এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে। তার মানে এক একটা চতুর্ভাগ যখন চেঞ্জ হচ্ছে তখন বিভিন্ন ধরনের থিটার পাচ্ছি আমরা। তাহলে এখানে আমরা শুধুমাত্র যেটা শিখি প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি, ওইটা আমাদের শিখা লাগবে। লেখো প্রথম চতুর্ভাগ হলো কি? প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে তুমি মনে রাখবা থিটার ইকুয়াল টু কি? টেন ইনভার্স ওয়াই বাই এক্স। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে মনে রাখবা, একটু সুন্দর করে তুলে ফেলবা, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে তুমি মনে রাখবা থিটার ইকুয়াল টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে মনে রাখবা, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে থিটার ইকুয়াল টু পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা মনে রাখবা। আর চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে মনে রাখবা থিটার ইকুয়াল টু 2 পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই 4টা জিনিস তোমাকে কি করতে হবে বলতো ভাইয়া? একটু মনে রাখতে হবে, তাহলে তোমরা কি করতে পারবা? কার্তেশীয় থেকে খুব সহজে পোলারে যেতে পারবা। এটা হলো আমাদের কার্তেশীয় থেকে পোলারে একদম কমন যে বেসিকটা সেইটা। এরপরে আসো ভাইয়া, আমরা একটু আসবো অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি। কিসে আসবো? অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি
বিভক্তি, ঠিক আছে। অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তিতে কি করবা মনে রাখতে হবে এখানের মধ্যে, ধরো x1, y1 আছে আর x2, y2 আছে, যদি এমন হয় তারা যদি m1 m2 তে অনুপাতে অন্তর্বিভক্তি করে, অন্তর্বিভক্তির ক্ষেত্রে একটু লেখো x = সূত্র হলো m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আর এইখানের মধ্যে এটা তো x শিখলা, তাহলে y এর জন্য একটু খেয়াল করো, এখানে যেহেতু এটা বিন্দু অন্তর্বিভক্তির ক্ষেত্রে m হলো এই x হলো এটা, আর y এর ক্ষেত্রে মনে রাখবা m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ঠিক সেম নিয়মে যদি এমন হইতো যে ধরো একটা বিন্দু আছে x1, y1 আর একটা বিন্দু আছে x2, y2, এখন বলতেছে যে তারা বিভক্ত করছে বাইরে, মানে এইখানের মধ্যে বাইরে কোনো এক জায়গায় বিভক্তি করছে, এই দুইটার বাইরে, তাহলে ওটা বহির্বিভক্তি। তাহলে বহির্বিভক্তির ক্ষেত্রে একটু মনে রাখবা, যা সূত্রটা সহজ বাট একটু শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। x, y হবে কি দেখো m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, আর এখানে কি হবে দেখো m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। এই হলো কি, এই হলো আমার অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তির ক্ষেত্রে সূত্র। আশা করি ইজিলি পারবা। এরপরে আমাদের যে জিনিসটা আসবে, আমি একটু এরপরের স্লাইডে যাই, আমি সেটা কি, সেটা হলো ভর কেন্দ্র কি। আমি সবগুলো সংক্ষেপে একটু সামারি করতেছি তোমাদের জন্য যাতে তোমরা করতে পারো, ঠিক আছে। ভর কেন্দ্রটা কি, ধরো একটা ত্রিভুজ আছে, ধরো এরকম একটা ত্রিভুজ আছে, এই যে এই ত্রিভুজ, এখানে 1 2 3 4 5 6। এখন জিজ্ঞেস করলো এই ত্রিভুজের ভর কেন্দ্র কত। মনে রাখবা যে এটার ভর কেন্দ্র হবে তোমার ভুজদ্বয়ের আগে তুমি যোগ করবা 1 প্লাস 3 প্লাস 5, তাকে তুমি 3 দিয়ে ভাগ করবা। কুটিত্রয়কে তুমি যোগ করবা 2 প্লাস 4 প্লাস 6, তাকে তুমি 3 দিয়ে ভাগ করবা। তাহলে এটা হচ্ছে কত 8 9 3, আর এটা হচ্ছে কত 4। এটা হলো কি, এটা হলো ভর কেন্দ্র। এখন তোমরা একটু শুনে রাখো ভাইয়া, যদি ধরো এমন বলা থাকে তোমাকে ভর কেন্দ্র দেওয়া আছে এবং এই দুইটা বিন্দু দেওয়া আছে, তোমাকে অনেক সময় জিজ্ঞাসা করতে পারে এই তৃতীয় বিন্দুটার মান কত। বের করতে পারবা না ইজিলি, যেভাবে ভাইয়া বলছে এইভাবে তোমরা সলভ করলে ইজিলি এটাও বের করতে পারবা। এইটাও কোনো আমাদের জন্য কোনো বড় কোনো বিষয় না, বড় কোনো থ্রেট না, ঠিক আছে। তার মানে ইজিলি আমরা এই জিনিসটাও আমরা বের করতে পারবো। এরপরে আমাদের জন্য যে টাইপের এমসিকিউটা থাকে, আমরা যদি এখানের মধ্যে চলে যাই, আচ্ছা অনেক সময় কি হয়, ওই যে কার্তেশীয় এবং পোলার একটু ব্যাক করি, ওইখানে স্থানাঙ্ক দেওয়া থাকলে অনেক সময় সমীকরণে ট্রান্সফার করতে বলে, খুব বেশি দেয় না। সমীকরণে কিভাবে নিবা, এই যে দেখো তোমার যখন xy থাকবে তখন তুমি আর cos θ আর sin θ লিখবা, আর যখন তোমার আর cos θ আর sin θ থাকবে এগুলাকে তুমি xy লিখবা। তাহলে দেখবা কার্তেশীয় থেকে পোলার সমীকরণে বললে তাহলে তুমি কি করবে, ওই যে আর cos θ আর sin θ বসাই দিবা, আর পোলার সমীকরণ থেকে কার্তেশীয়তে বললে আর cos θ এর পরিবর্তে x বসাবা আর sin θ এর পরিবর্তে y বসাবা। ওইটা একটু পরে লাস্টে দেখাই দিব, ওটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে। ভর কেন্দ্রগুলো এবার আসো ভাইয়া, এবারে যে টপিকটা আমরা দেখব সেটা কি, ওকে, এবারে যে টপিকটা আমরা দেখবো সেটা হলো কি, সেটা হলো তোমার হলো যে ক্ষেত্রফল। কিন্তু এইখানে ক্ষেত্রফলের আগে তোমাকে আরেকটা জিনিস আমি শিখে আসি, চতুর্থ বিন্দু নির্ণয়টা। চতুর্থ বিন্দুটা কি জানো, চতুর্থ বিন্দুটা হলো যে ধরো তোমাকে একটা চতুর্ভুজ দেওয়া থাকলো, এরকম একটা চতুর্ভুজ দিল, ঠিক আছে। চতুর্ভুজে বলতেছে যে 1 2 4 5 7 8 হোয়াট এরকম চতুর্থ বিন্দু বের করতে বলছে। এখন তুমি কিভাবে বের করবা, তুমি তো ধরো অনেক সুন্দর করে তুমি রুলস অনুযায়ী করবা, অনেক সময় লাগবে, কিন্তু আমি তোমাকে একটা শর্টকাট নিয়ম শিখাই দিই। তুমি দেখবা যে এখান থেকে 4 থেকে 7 হয়েছে, এটা কয় ঘর বাড়ছে 3 ঘর। যদি এখানে 3 ঘর বাড়ে অবশ্যই এই সাইডেও 3 ঘর বাড়বে, তার মানে 1 এর থেকে 3 ঘর বাড়লে হবে কত বলো ভাইয়া 4 হবে। তুমি দেখো 5 থেকে 8 হয়েছে, কয় ঘর বাড়ছে 3 ঘর। 2 এর থেকে এখানে কয় ঘর বাড়বে 3 ঘর বাড়বে, তাহলে 3 ঘর বাড়লে হবে কত 5, তাহলে অ্যান্সার কত 4,5। তার মানে তুমি তুলনা করবা এখানে এই সাইডে কত বাড়ছে। যদি তুমি বলো না ভাই আমি এইভাবে তুলনা করবো না, এইভাবে দেখবো 4 এর থেকে 1 হয়েছে, কি হয়েছে 3 ঘর কমছে, 7 এর থেকে 3 ঘর কমবে, হবে কত দেখো 4 এ আসছে, তাই না। 5 এর থেকে 2 হয়েছে, 3 ঘর কমছে, এটা থেকে 3 ঘর কমানো লাগবে, দেখো 5 এ আসছে। তার মানে তুমি যেইভাবেই করো না কেন এইভাবে তুমি চতুর্থ বিন্দু নির্ণয়টা করতে পারবে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। এরপরে আসো, এরপরে যে টপিকটা সেটা কি লেখো, সেটা হলো সমরেখ।
সমরেখা নির্ণয়ে মানে হওয়ার শর্ত আসে, সমরেখা হওয়ার শর্ত আসে। এখন সমরেখা হওয়ার শর্ত কি আমি একটু বলি তোমাকে। এইভাবে তোমাদেরকে পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দেয়, দেখবা যে এরকম একটা বিন্দু আছে, ধরো এ একটা বিন্দু, বি একটা বিন্দু আছে, সি একটা বিন্দু আছে। এখন যদি বলা হয় যে এই রেখাটা একটা সমরেখা হওয়ার জন্য নিচের কোনটা শর্ত হবে, তখন মনে রাখবা যে সমরেখা হওয়ার প্রধান শর্ত হলো, সমরেখা হওয়ার প্রধান শর্ত হলো, হওয়ার প্রধান শর্ত কি, প্রধান শর্তটা একটু মনে রাখবা, সেটা কি, এ বি, এই যে এই রেখাটা ঢাল সমান সমান কি হবে, বিসি রেখার ঢাল। তার মানে এ বি ইকুয়াল টু বিসি হবে। তার মানে এই দুইটা রেখা সমান হবে। যখন এই দুইটা রেখা সমান হবে তখনই আমরা এটাকে কি বলতে পারবো, সমরেখা বলতে পারবো। আশা করি সমরেখা হওয়ার শর্ত এ বি ইকুয়াল টু বিসি, এটা আমরা মনে রাখতে হবে। তার মানে তাদের ঢাল দ্বয়, এটার ঢাল, এইটার ঢাল যদি M1 হয় আর M2 হয়, তাহলে তাদের ক্ষেত্রে কি বলতো, এদের ঢাল এ বি আর বিসি রেখার ঢাল, ঢাল এ বির ঢাল আর বিসি রেখার ঢাল সমান হবে। তার মানে M1 ইকুয়াল টু কি হবে, M2 হবে। ওকে ওকে, এইটুকু একটু মনে রাখলে আমরা ম্যাথ করতে পারবো, ঠিক আছে, আমরা ম্যাথ করতে পারবো। এরপরে যে জিনিসটা আসবো, সেটা হলো ক্ষেত্রফল নির্ণয়। ওকে, ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে না তোমরা অনেকে অনেকভাবে করো। দেখো যে অনেক সময় তোমরা কি করো বলো তো, তোমরা বিভিন্ন ধরনের ওই যে যেমন ধরো আমি একটা এক্সাম্পল দেই, তোমরা ওই যে ইয়ার মাধ্যমে করার চেষ্টা করো, তাই না? ওকে, দেখো তোমরা যেটা করো যে নির্ণয় করার মাধ্যমে করতে পারো, কিন্তু আমি আজকে তোমাকে একটু অন্য নিয়মটা শিখাই। দেখি তোমরা 1 2 4 3 2 5, ঠিক আছে, এরকম তিনটা আছে। বললো যে ত্রিভুজের ক্ষেত্রফল কত, জিজ্ঞাসা করছে। যে কোনো ক্ষেত্রফল আসলে তুমি এই জিনিসটা ইউজ করতে পারবা, ঠিক আছে। এখন তুমি দেখো ভাইয়া 1,2 আছে, যেহেতু আমাদের এমসিকিউ, তাহলে আমরা শর্টকাট অ্যাপ্লাই করা লাগবে, আমাদের সময় বাঁচানো লাগবে। তাহলে আমরা কি করতে পারি, 1,2 আছে, কি আছে বলো তো, 1,2। এখন 1,2 আছে, তাহলে আমি কি করতে পারি, এটার জন্য তোমাকে যেই কাজটা করতে হবে, সুন্দর করে দেখো 1,2 একটা বিন্দু আছে, আরটা আছে 4,3, আরটা আছে 2,5। তো একটা বিন্দুকে তুমি বানাবা 0,0, যে কোনো একটা বিন্দুকে তুমি কি বানাবা, 0,0 বানাবা। তাহলে এই বিন্দুটাকে 0,0 বানানোর জন্য কি কি করা লাগছে, দেখো এক গড় কমানো লাগছে, এক গড় কম, আর 2 থেকে 0-র জন্য কি হয়েছে, 2 গড় কম। তাহলে তুমি দেখো ভাইয়া এখানে কি ঘটনা ঘটাইছো, তুমি এখানে এক গড় কমাইছো, এখানে 2 গড় কমাইছো। ঠিক তেমনি বাকি বিন্দুগুলাতে বিষয়টা কেমন, ধরো এরকম একটা সংখ্যা রেখার মধ্যে এরকম একটা ত্রিভুজ তুমি অঙ্কন করলে 3টা বিন্দু দিয়ে, তো তুমি এই বিন্দুটাকে টেনে এখানে নিয়ে আসছো, তাহলে বাকি বিন্দুগুলো সমান হারে, একটা কথা আছে না, কান টানলে মাথা আসে, তার মানে একটা বিন্দুকে যেভাবে টানতেছো বাকি বিন্দুগুলো ওই সেম ভাবে সরে আসবে। তাহলে কি, এখানে থেকে এক গড় কমে গেলে এইখানেও এক গড় কমবে, 4 থেকে এক গড় কমলে হয়ে যাবে 3, 2 থেকে 2 গড় কমছে, তাহলে 3 থেকে 2 গড় কমলে হয়ে যাবে 1। ঠিক তেমনি 2 থেকে এক গড় কমবে, কারণ এক গড় কমাইছো এটাতে, তার মানে বাকিগুলো সব একই হারে ইয়া হবে। তার মানে এখানে 3 থেকে 2 গড় কমাইছো, তার মানে এখানে 5 থেকে 2 গড় কমালে হবে 3। এখন এটা করার কারণ কি, দেখো একটা বিন্দুকে তুমি 0,0 বানাই দিছো, তাহলে থাকে কোনটা, বাকি দুইটা বিন্দু। বাকি দুইটা বিন্দু যখন থাকবে তখন তো তোমার জন্য একটা ইজি হয়ে যাবে। কারণ কি, তুমি দেখো 3,1 আর 1,3 এই নির্ণয়টা তোমরা কি করবা, সুন্দর করে কি করবা, মুখে মুখে করে ফেলবো আমরা। কিভাবে, কারণ কি তোমরা জানো যে এই যে 3,1 আরটা কি 1,3, তাহলে আমরা নির্ণয়ের নিয়ম কি, মুখ্য কর্ণকে কি করব, গুণ করব, আর গৌণ কর্ণকে গুণ করে বাদ দিব, তাহলে কত আসছে, নির্ণায়কের মানে এইটা। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে মনে রাখবা যে সূত্র হলো হাফ ইন্টু নির্ণায়কের মান, হাফ ইন্টু নির্ণায়ক, হাফ ইন্টু নির্ণায়ক। তাহলে নির্ণায়কটা তুমি যদি 8 বের করে ফেলো, হাফ ইন্টু 8 তার মানে 4 বর্গ একক। আশা করি বুঝতে পারছো তোমার জন্য কতটা শর্টকাট এবং সহজ হয়ে গেছে, ঠিক আছে। আশা করি যে এইভাবে আসলে তুমি পারবা। এরপরে আসো ভাইয়া, আমি একটু সংক্ষেপে তোমাদেরকে চেষ্টা করতেছি যে সবগুলো জিনিসের বেসিকগুলো দিয়ে দেওয়ার জন্য। ঢাল, ঢাল মানে কি, m ইকুয়াল টু আমরা জানি কি tan থিটা। আবার আমরা আরো অনেকভাবে ঢাল বের করতে পারি, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, করতে পারি না বলো তো ভাইয়া, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। আরো অনেকভাবে করতে পারি আমরা, কিভাবে করতে পারি বলতো, ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 হলে আমরা সবসময় ঢালের ক্ষেত্রে কি করি, ওই যে y ইকুয়াল টু mx প্লাস c এরকম ভাবে আমরা সাজিয়ে ঢালের মান বের করি। কিন্তু আমি তোমাকে আজকে একটা শর্টকাট শিখাই দিই, m এর মান মনে রাখবা মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এটা কি, এটা তোমাকে একটু শর্টকাটটা মনে রাখতে হবে, তাহলে তোমরা কি করতে পারো বলো তো,
ঢাল নির্ণয়টা বের করতে পারবা। ঠিক আছে, একদম ইজি একটা প্রসেস। ঠিক আছে, খুব বেশি কঠিন কিছু না। ওকে ওকে, তার মানে এইভাবে তুমি ঢালগুলা যেই কোনো ধরনের পরীক্ষা প্রশ্ন আসলে তুমি ঢাল বের করে ফেলতে পারবা। এরপরে আসো ভাইয়া, এরপরে তোমাদেরকে যে জিনিসটা একটু মনে রাখতে হবে সেটা কি, সেটা হলো অক্ষদ্বয়ের ছেদক। অক্ষদ্বয়ের ছেদকের এই টাইপের প্রশ্ন কম আসে, তারপর মাঝে মাঝে দিয়ে দিতে পারে। ধরো এরকম দুইটা অক্ষকে কোনো একটা ত্রিভুজ তোমাকে কি করতেছে, ছেদ করতেছে, সেটা এই পরিমাণ এক্স অক্ষকে আর বি পরিমাণ ওয়াই অক্ষকে, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ায়, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু কত হবে, 1 হবে। এটা মনে রাখবা, এটা কি অক্ষদ্বয়কে যখন ছেদ করবে, এই রেখাটা দুইটা অক্ষকে ছেদ করতেছে, তখন তাদের ইকুয়েশন হয় এইটা। এখন তোমাকে এখানে প্রশ্ন করে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, মনে রাখবা ত্রিভুজটার ক্ষেত্রফল হলো হাফ এবি। আবার তোমাকে অনেক সময় জিজ্ঞেস করে যে এইখানে যে স্থানাঙ্কগুলো আছে, এই বিন্দুগুলো স্থানাঙ্ক কত, এটার স্থানাঙ্ক এ বুঝ, কিন্তু কুটি কি কিছু আছে নাই, তার মানে a, 0। এখানে স্থানাঙ্ক কত, 0, বি। এগুলো একটু মনে রাখতে হবে। অনেক সময় প্রশ্ন করে যে এই রেখাটার এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। মধ্যবর্তী দূরত্ব কি হবে, দেখো বুজদ্বয়ের অন্তর মাইনাস হোল স্কোয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর মাইনাস হোল স্কোয়ার, তার মানে এটা কি হবে, √a² প্লাস b²। ঠিক আছে, এই যে এই টাইপের প্রশ্ন আবার অনেক সময় মধ্যবিন্দু বের করতে বলে, এগুলো আশা করি যে কোনো প্রশ্ন আসলে তোমরা এগুলো করতে পারবা। এবার তোমাকে যে প্রশ্নটা দেয়, এখান থেকে তোমাকে দেয় সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা হওয়ার শর্ত আর লম্ব রেখা হওয়ার শর্ত। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সমান্তরাল ও লম্ব রেখা হওয়ার শর্ত। সমান্তরাল ও লম্ব রেখা হওয়ার শর্ত। তো এখান থেকে সমান্তরাল ও লম্ব রেখা হওয়ার শর্ত, এই টাইপটা দিলে কিভাবে কি করবা দেখো, একটু সংক্ষেপে আমি বলে দিচ্ছি। এখান থেকে তোমাদের কি করতে হবে, সমান্তরাল রেখা হওয়ার শর্ত ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে সমান্তরাল রেখার ক্ষেত্রে কি হয় বলতো, ঢাল দ্বয়ের মান সমান হয়, ঢাল দ্বয়ের মান সমান হয়। আরেকটা ভাবে মনে রাখতে পারো, ধরো তুমি দুইটা ইকুয়েশন a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এরকম ধরো তুমি কি করছো, দুইটা ইকুয়েশনকে সমান্তরাল রেখার ক্ষেত্রে শর্ত বের করতে চাচ্ছ। তো আরেকটা ক্ষেত্রে এটা তো একটা মনে রাখবা, আরেকটা মনে রাখবা যে তাদের এই যে কি থাকে, বুঝ আছে, এই যে দেখো এদের কি সহগ আছে, এই যে এক্স এর যে সহগ a1/a2 অনুপাত আর ওয়াই এর সহগ দৈর্ঘ্য অনুপাত b1/b2, এটা কি হবে বলতো ভাইয়া, সমান হবে। এটা কার ক্ষেত্রে, সমান্তরালের ক্ষেত্রে। আর লম্ব রেখার ক্ষেত্রে মনে রাখবা যে, লম্ব রেখার ক্ষেত্রে মনে রাখবা যে তাদের ঢাল দ্বয়ের গুণফলের মান কত, -1, এটা মনে রাখবা। আর একই যেহেতু রেখা, মনে রাখবা যে এই যে লম্ব রেখার ক্ষেত্রে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু কি হবে বলতো, 0 হবে। এই কয়েকটা জিনিস একটু তোমাকে মনে রাখতে হবে। তার মানে তুমি হয় এটা ইউজ করতে পারো, না হলে এইটা, হয় এইটা না হলে এটা। যখন এমসিকিউ করাবো তখন তোমরা ভালো করে এই জিনিসগুলো বুঝতে পারবে। ঠিক আছে, এটা কোনো কঠিন জিনিস কিছু না, এগুলো হলো সমান্তরাল রেখা এবং লম্ব রেখা বের করা শর্ত। তো বের করার শর্ত তো জানলাম, কিন্তু আমরা ইকুয়েশন তো বের করতে পারি কিভাবে দেখো, একটু লিখে রাখো, সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা নির্ণয়। ধরো এরকম একটা ইকুয়েশন আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটার অনুরূপ সরলরেখাটা কি হবে, সবসময় মনে রাখবে ax প্লাস by এতটুকু অবধি কোনো চেঞ্জ নাই, চেঞ্জ হবে শুধু ধ্রুবকটা, উপর অথবা নিচ, এরকম ভাবে হবে রেখাটা। রেখাটা একটা রেখা আছে, তার সমান্তরাল উপরেও হতে পারে অথবা নিচেও হতে পারে, বাট এক্স এর সহগ ওয়াই এর সহগের কোনো চেঞ্জ হবে না। এই উপরে হচ্ছে নাকি নিচে হচ্ছে, এটা ডিপেন্ড করবে কে এর মানের উপরে, কে এর মান কেমন হচ্ছে। তার মানে এই কে এর মানটা কিভাবে বের করব, একটা শর্ত দেওয়া থাকবে, এই রেখাটা 2,3 যে কোনো একটা বিন্দু দিয়ে যায় এরকম বলা থাকবে, সেই বিন্দুটা বসাই দিলে কে এর মান পেয়ে যাবো, কে এর মান এখানে বসাই দিব, ওইটা আমরা ম্যাথ করাতে গেলে বুঝতে পারবা। আর লম্ব রেখার ক্ষেত্রে মনে রাখবা, লম্ব রেখার ক্ষেত্রে মনে রাখবা কি, মনে রাখবা ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 হলে তুমি মনে রাখবা যে এখানে x এর যে সহগটা আছে আর y এর যে সহগটা আছে তারা এক্সচেঞ্জ করবে, bx আর ay, আর সবসময় মনে রাখবা এই y এর আগে যে চিহ্নটা থাকবে সেটা পরিবর্তন হয়ে যাবে, আর প্লাস k ইকুয়াল টু 0। তার মানে এখানে কোনো চেঞ্জ নাই, এখানে এইভাবে চেঞ্জ হবে, x এবং y একে অপরকে এক্সচেঞ্জ করবে সহগটা, আর y এর আগে যে চিহ্ন থাকবে সেটা পরিবর্তন হয়ে যাবে। আর কেটা এবার তোমরা বের করার জন্য একটা শর্ত থাকবে, এই শর্তটা এখানে বসাই দিলে কে এর মানটা পেয়ে যাব, তখন আমরা লম্ব রেখার সমীকরণও পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো।
এবার আমাদের যে জিনিসটা দেখা লাগবে সেটা কি, সেটা হলো প্রায় একদম লম্ব রেখার দূরত্ব। লম্ব রেখার দূরত্ব। ধরো এরকম একটা ইকুয়েশন আছে ax প্লাস by প্লাস সি, ঠিক আছে, ইকুয়াল টু 0। এইটার দেখো 2,3 বিন্দু হতে ধরো জিজ্ঞাসা করলো যে লম্ব রেখার দূরত্ব কত, এরকম প্রশ্ন করলো যে 2,3 বিন্দুতে এটা লম্ব রেখার দূরত্ব কত। তাহলে তুমি সবসময় মনে রাখবে যে সবসময় লম্ব দূরত্বের ক্ষেত্রে মনে রাখতে হবে কি, লম্ব দূরত্বের ক্ষেত্রে মনে রাখতে হবে এইখানে যে বিন্দু আছে, ধরলাম এই বিন্দুটা x1, y1, যেই বিন্দুই থাকুক না কেন সেই বিন্দুটা তুমি এখানে কি করবে, এই ইকুয়েশনে সিদ্ধ করে দিবে ax1 প্লাস by1 প্লাস সি রুট ওভার x এর যে শকটা থাকবে তাকে বর্গ, y যে শকটা থাকবে তাকে বর্গ, তাদের যোগফলটা বের করবা। এটাই কি, এটাই হলো লম্ব দূরত্ব। তার মানে লম্ব দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে কি করবা, ইকুয়েশনে এই বিন্দুটাকে এখানে সিদ্ধ করে দিবা, আর কি করবা বলো তো ভাইয়া, তাদের সহগদ্বয়কে বর্গ করে বর্গমূল করলেই হয়ে গেছে। ঠিক আছে, এই হলো আমাদের লম্ব রেখার দূরত্ব নির্ণয়, লম্ব রেখার দূরত্ব নির্ণয়। এবং লাস্ট আমাদের একটা জিনিসই আছে, সেটা কি, মধ্যবর্তী কোণ নির্ণয়। এটা তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দেয়, মাঝে মাঝে দেয় না। তার জন্য একটা সূত্র একটু মনে রাখবা মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে আমাদের বেসিকটা শেষ, আমরা এমসিকিউ সলভে ঢুকে যাব। ঠিক আছে, মধ্যবর্তী কোণ নির্ণয়। এইখানে আমরা কি মনে রাখবো, এইখানে ধরো এরকম একটা রেখা আছে আর এরকম একটা রেখা আছে, বললো যে তাদের দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত। তো দেখো এই রেখাটার একটা ঢাল আছে m1 আর এই রেখাটার একটা ঢাল আছে m2। মধ্যবর্তী রেখা নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখবা tan থিটার ইকুয়াল টু, সবসময় মনে রাখবা এই সূত্রটা, সবসময় মনে রাখবা, প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এটা কি করবা, এটা সব সময় মনে রাখবা। ঠিক আছে, মনে রাখবা আরেকটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে, সেটা কি, যখন এই tan থিটার মানটা মাইনাস হবে, tan থিটার মান কি হবে, যখন মাইনাস হবে তখন এটা হবে কি, সূক্ষ্মকোণ। কি হবে, সূক্ষ্মকোণ। আর যখন tan থিটার মান কি হবে, প্লাস হবে, তখন এটা হবে কি, স্থূলকোণ। তখন এটা কি হবে, স্থূলকোণ। এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এইটুকু মাথায় রাখলে তোমাদের বেসিক কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। ওকে, তো আমরা আশা করি যে এখান থেকে তোমরা মোটামুটি কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার হয়ে গেছো। তাহলে আমরা এখন এমসিকিউ শুরু করে দিতে পারবো সরলরেখা চ্যাপ্টারের এমসিকিউ। এখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, বেশি সময় আমরা নিব না। ঠিক আছে, আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো যে এমসিকিউগুলো ভালো মতো তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেওয়ার জন্য। প্রথম প্রশ্নটা বলতেছে যে 1,-1 বিন্দুটির পোলার স্থানাঙ্ক কোনটি। মনে আছে পোলার স্থানাঙ্কের জন্য আমাদের কি কি লাগবে বলো তো ভাইয়া, আর লাগবে আর থিটা লাগবে। আর ইকুয়াল টু কি জানি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানের মধ্যে এক্স এর মানটা কত আছে, 1 স্কোয়ার, ওয়াই এর মানটা কত আছে, -1 হোল স্কোয়ার, মানে √2। দেখো সবগুলো অপশনে √2 আছে, তাহলে আমার পার্থক্য তৈরি করবে কারা, এই মানটা, তাই না, এই যে আমাদের থিটারের মানটা। এখন দেখো তোমাকে আমি শিখাইছিলাম যে এটা কোন চতুর্ভাগে আছে ওইটা দেখবা। দেখো 1 আছে আর -1, মানে এটা চতুর্থ চতুর্ভাগে আছে। চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমি তোমাদেরকে কি বলছিলাম, দেখো 1 -1 মানে নিচে, তার মানে এটা কোন চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমি তোমাদেরকে শিখাইছিলাম, তোমরা যদি একটু আগে দেখো খাতাটা খুললে তোমরা দেখতে পারবা যে থিটার ইকুয়াল টু আমি শিখাইছিলাম 2π মাইনাস tan ইনভার্স y বাই x। মনে রাখবা যে এখানে যে y আর x এর মানটা বসাবা সব মান পজিটিভ বসানো লাগবে, কোনো নেগেটিভ মান বসানো যাবে না। তার মানে সব পজিটিভ, কারণ কি এখানে আগে চতুর্থ চতুর্ভাগ হিসাব করে চিহ্নের হিসাবটা করে ফেলছি। মাইনাস tan ইনভার্স 1/1, তার মানে tan ইনভার্স 1 এর মান কত বলো তো ভাইয়া, tan ইনভার্স 1 মানে এটা কত, 2π মানে 360, 360 মাইনাস এখানে tan ইনভার্স 1 মানে কত, tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি। 360 থেকে 45 ডিগ্রি বাদ দিলে 315 ডিগ্রি, 315 ডিগ্রি আছে, এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো এটা। এরপরে বলতেছে যে পোলার স্থানাঙ্ক এরকম দেওয়া আছে, তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক কত, তার মানে এক্স আর ওয়াই এর মান জানতে চাচ্ছে। দুইটা সূত্র ছিল, আর কস থিটা আর আর সাইন থিটা। বসাই দাও, হিসাব তো এখানেই শেষ হয়ে যাবে। 3 cos 90 ডিগ্রি আরটা কি 3 sin 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত, 0, 3 ইন্টু 0 মান কত, 0, sin 90 মান কত, 1, 3 ইন্টু 1 মানে 3, তার মানে 0,3। এই যে এটাই হলো অ্যান্সার, 0,3। ওকে, এবার আসো, একটা মিনিট, জাস্ট একটা মিনিট, আজান দিচ্ছে, আমরা একটু পজ করব, ঠিক আছে।
ওকে, আজান শেষ হয়ে গেছে, চলো আমরা এই ম্যাথটা করি। এখানে একটা সুন্দর ম্যাথ দিয়েছে, দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখবা যে ধরো x1, y1, আর যদি বলা হয় যে এরকম একটা বিন্দু আর একটা বিন্দু আছে এরকম x2, y2, তাদের দূরত্ব বের করতে মনে রাখবা যে তাদের ভুজদ্বয়ের অন্তর মানে x1 মাইনাস x2, সরি x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটা হলো কি, এটা হলো মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র, এটুকু একটু মনে রাখবে। এখন প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলতেছে যে x অক্ষ, একটু বোঝার চেষ্টা করো, x অক্ষ ও 5,7 থেকে x অক্ষ মানে দুইটা বিন্দু, একটা হলো কি মাইনাস 5,7 মানে -5, -7 মানে এই জায়গা -5, -7। আরেকটা জিনিস কি আছে, x অক্ষ আছে, বলছে 4, ধরলাম 4, হলো এই বিন্দুটা। এখন তোমাকে জিজ্ঞেস করতেছে যে এই যে এইটুকু যে দূরত্ব আর এইটুকুর দূরত্ব দেখো, এক্স অক্ষ হতে এই 4, দূরত্ব আর ওয়াই অক্ষ হতে এই যে ওয়াই অক্ষ হতে মানে তোমার হলো যে -5,7 হতে এইটার দূরত্ব কি বলছে, সমান। তার মানে এইটার দূরত্ব আর এইটার দূরত্ব সমান। তাহলে আগে তোমাকে কি করতে হবে, দেখো আগে তোমাকে এখানে কি করতে হবে, এখানে সুন্দর করে একটু মুছে দেয়, এখানে সুন্দর করে এই দুইটা দূরত্ব বের করতে হবে। তাহলে দূরত্বটা কি হবে বলো তো ভাইয়া, এই যে দেখো -5, থেকে 4, এর দূরত্ব, 4, এর দূরত্ব, এটা তুমি কিভাবে বের করবা, এটা তুমি বের করবা দেখো -5 -4 হোল স্কোয়ার প্লাস -7 প্লাস k হোল স্কোয়ার, ঠিক না? এইটুকু হলো কি বলতো ভাইয়া দূরত্ব, এইটুকু দূরত্ব বের করলাম আমরা। এবার দেখো এইটুকু দূরত্ব কত, মনে রাখবা যে এক্স অক্ষ হতে যেহেতু বলছে, তার মানে এক্স অক্ষ হতে এইটুকু দূরত্ব কি হবে, জাস্ট কোটিটার মান, কারণ এইটুকু তো বুঝ গেছে, কোটিটার মানটুকু তো এইটুকু, এখন কোটির মান কত কে, তার মানে কি বলতো ভাইয়া, আমার এই যে এক্স অক্ষ আর হলো কি 4, এর দূরত্ব কত বলতো ভাইয়া, কে এর দূরত্ব হলো কে। তাহলে আমি শর্ত মতে কি বলতে পারি, এইটা আর এটা সমান, তার মানে শর্ত মতে আমি বলতে পারি দেখো √9, দেখো আমি একটু হিসাব করে ফেলছি, 9 স্কোয়ার -9 স্কোয়ার মানে কত বলতো ভাইয়া 81, আর এখানে আসতেছে কত 49 -14k প্লাস কে স্কোয়ার আর ইকুয়াল টু কে, ঠিক না? উভয় পাশে বর্গ করে দিলে কি থাকে, 81 প্লাস 49, তাই কিনা বলো তো ভাইয়া, 81 প্লাস 49, আর এখানে থাকে কি প্লাস কে স্কোয়ার -14k ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার। ওই পাশে বর্গ করলে এটা আর এটা চলে যাচ্ছে, তাহলে ওই পাশে 14কে পাঠাই দাও, 14 ইকুয়াল টু কত হবে 90, আর মানে কত 130, এরকমই তো মান, আর কে ইকুয়াল টু যা হবে 130/14, ঠিক আছে ভাইয়া? এখন তুমি যদি এটাকে কাটাকাটি করো তাহলে কি থাকতেছে, তাহলে হবে কত এটা 65/7, 65/7, এই হলো 65/7 হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। সেম টাইপের ম্যাথ এটা তোমাদের জন্য আমি SW দিয়ে দিচ্ছি, নিজেরা করে নিতে হবে, সেম টাইপের ম্যাথগুলো করে নিবা। সেম এবি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, দেখো এবি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো, মনে রাখবা যে 4 মাইনাসে মাইনাসে হয়ে গেছে +3 হোল স্কোয়ার, আর -2 মাইনাসে মাইনাসে হয়ে যাবে +5 হোল স্কোয়ার। বুঝদ্বয় দেখো বুঝদ্বয়ের অন্তরের হোল স্কোয়ার বর্গ এবং প্লাস কুটিদ্বয়ের অন্তরের বর্গ, এটার বর্গমূলটার মান কত আসবে দেখো তো, 7 স্কোয়ার প্লাস এখানে আসতেছে কত 3 স্কোয়ার, মানে 49 প্লাস 9 মানে √58। এবার বলতেছে যে এই দুটা বিন্দুর সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মনে রাখবা যে এই যে এ হলো -3,4 আর এটা কত 7,6, এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে -3 + 7, মানে বুজদ্বয়কে যোগ করে 2 দিয়ে ভাগ করবা আর কুটিদ্বয়কে যোগ করে 2 দিয়ে ভাগ করবা, তাহলে কত হচ্ছে 4কে 2 আর এখানে হচ্ছে 5, মানে 2,5 হলো কারেক্ট অ্যান্সার। এবার আসো এখানে বলতেছি কি এই যে এই বিন্দুটি কোন অনুপাতে অন্তর্বিভক্তি করছে, বিষয়টা আমি একটু বলি তোমাকে। বলতেছি কি 3,1 বিন্দুটি এই দুইটা বিন্দুগুলার এই দুইটা রেখার এই যে দেখো 1,-3 আর 6,7 এই দুইটা বিন্দু সংযোগ রেখা, এখানে কি হয়েছে এটা হলো কি বলতো ভাইয়া অন্তর্বিভক্তি করছে 3,1। তো আমি ধরে নিচ্ছি অনুপাতটা হলো m1:m2, মানে m1:m2 অনুপাতে বিভক্ত করছে। এখন m1 আর m2 এর মানে বের করব, যেহেতু আমরা জানি কি বলতো ভাইয়া বুজের ক্ষেত্রে বুজ এখানে কত আছে 3, মানে x এর ক্ষেত্রে আমরা সূত্র জানি m1x2, x কত আছে বলতো, x2 কত আছে বলতো ভাইয়া -3, তাই কিনা m1x2 প্লাস m2x1, m2 তো আমরা জানি, আর x1 এর মান কত আছে বলতো ভাইয়া এই যে 1 আছে,
আর ডিভাইডেড বাই কি m1 প্লাস m2। এই তো, এটাই তো আমরা জানি, তাই কিনা বলো তো ভাইয়া, তাই কিনা, এটাই আমরা জানি। আবার ঠিক তেমনি তুমি এখানে আরেকটা ইকুয়েশন বের করতে পারবা, সেটা কি m1 is to m2, এই যে y এরটা দিয়ে, তাই কিনা বলো তো ভাইয়া, y এরটা দিয়ে তুমি বের করতে পারবা। তখন এই আমরা কি করব, তারপর দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করলে আমরা ইজিলি m1 আর m2 এর মান বের করে ফেলতে পারবো। দেখো, ওকে দেখো, তাহলে আমরা কি করতে পারি, আগে আমরা দেখি এখান থেকে কি আসে, 3m1 প্লাস 3m2, আর এখানে কি আসে, এখানে আসতেছে তোমার কি আসতেছে দেখো তো, এখানে আসতেছে এই যে দেখো -3m1, আর কি আসতেছে বলো তো ভাইয়া, -3m1, আর এখানে আসতেছে কত, এখানে আসতেছে আমাদের কত আসতেছে, +2m2, না 1m2, তাই কিনা বলো তো ভাইয়া, তাই কিনা, হ্যাঁ তাই তো। আমরা কি করছি প্রথমত বলো তো ভাইয়া, এখানে যেটা আমাদের বুঝছিল, আমরা কি একটু বসাতে ভুল করছি, হ্যাঁ দেখছো বসাতে আমরা একটু ভুল করছি। দেখো আমরা কি বসাতে ভুল করছি, যে এই যে x2 এর মান আমি ধরছি -3, এটা কি x2 এর মান, এটা তো কুটির মান। দেখো তাড়াহুড়া করতে গিয়ে যা ভুল হয়, x2 এর মান কত হবে, 6 হবে, m1 × 6, আর m2 এই যে দেখো m1 x2 প্লাস m2 x1, এইবার x1 এর মান ঠিক আছে, ঠিক না, তার মানে এটা কি হবে, এটা হবে 6m1, তাই কিনা বলো তো ভাইয়া, এটা কি হবে 6m1, আর এখানে কি হবে বলো তো ভাইয়া, এটা হবে +m2। এই দেখো দেখো দেখো, আগে একটু সুন্দর করে দেখো, এই যে এরকম হচ্ছে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো তো, 3m1 প্লাস 3m2, আর এখানে পাচ্ছি 6m1 প্লাস m2। তাহলে এখান থেকে একটু করো, দেখো এখান থেকে করলে আসবে 3m1, আর এই পাশে m2 নিয়ে আসলে আসবে 2m2। তাহলে তো আমাদের অনুপাতটা লাগবে কি বলো তো ভাইয়া, অন্তত m1 is to m2, তার মানে আমার দেখো হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি আর আমার নতুন ইকুয়েশনে যাওয়া লাগতেছে না, m1 বাই m2, m1 বাই কি বলো তো ভাইয়া, m2 ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া, m1 বাই m2 কত হবে, 2/3। তার মানে কি এটা কি অনুপাতে আছে, 2:3 অনুপাতে আছে, তার মানে 2:3 অনুপাতে। আশা করি বুঝতে পারার কথা। সেম নিয়মে এই যে দেখো এখানে তোমাকে বহির্বিভক্তি বলছে কি, দেখো এখানে বলতেছে যে -6,2, আর একটা বলতেছে -7,5। তাহলে তোমাকে জিজ্ঞাসা করতেছে যে এই বিন্দুটা কত, বহির্বিভক্তি করছে কি অনুপাতে, দেখো 2:3 অনুপাতে, মানে m1 এর মান 2 আর m2 এর মান 3। তো বহির্বিভক্তির সূত্রটা তো আমরা জানি, দেখো x = m1, m1 এর মান কত 2, m1 x2 এর মান কত -7, মাইনাস m2 কত বলো তো ভাইয়া 3, আর m2 x1 এর মানটা কত -6, ডিভাইডেড বাই কত m1 এর মান কত বলো তো 2, m2 এর মান কত 3। এই তো, তাহলে এটা করলে তুমি দেখো বুঝগুলা, দেখো এখানে সমস্যা হলো যে তুমি বুঝে এখানে এসে দেখবে যে দুইটা মানে সেম, তার মানে তোমাকে কুটিটাও আবার বের করা লাগবে। দেখি কত আসে আগে, এটা আসতেছে কত -14, আর এখানে আসতেছে কত 3 6 18 প্লাস 18, আর এখানে আসতেছে কত -1, তার মানে এখানে কত আসতেছে 4 বাই -1, মানে -4। -4 শুধুমাত্র কয় জায়গায় আছে বলো তো, একটা জায়গায় আছে, তার মানে তুমি বুঝে গেছো যে তোমার এখানে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, তাই না? তো m1 x2 m2 x1 এই জিনিসটা জানলেই কিন্তু আমরা এখানে সুন্দর করে আমরা কি করতে পারি বলো তো ভাইয়া, বসাই দিতে পারে। তো এইটা আশা করি আমাদের সহজভাবে আমরা বুঝে গেছি। তো এখন তুমি যদি এইটার দিকে না বের করে যদি না তাকাও, তাহলে কিন্তু তোমার সময় নষ্ট হয়ে যাবে, কারণ এইটা বের করে তোমাকে চেক করা লাগবে। বুঝতে পারছো জিনিসগুলা, যেগুলো দুইটা জিনিস বের করা লাগে সবসময় একটা বের করে চেক করবো অপশনের মধ্যে ভিন্ন শুধুমাত্র ওই একটা আছে কিনা, ভিন্ন ওই একটা থাকলে ওইটাই অ্যান্সার। আর যদি দেখো যে না একই জিনিসে অনেকগুলো আছে, যে এইখানেও -4 এখানেও -4 এখানেও -4, তার মানে তখন তুমি কুটি বের করতে হবে, বা দুইটা থাকলেও তোমাকে কুটি বের করা লাগবে, -4 থাকলেও কুটি বের করা লাগতো। বিন্দু ত্রয় যখন বলবে সমরেখা, তখন আমি তোমাদেরকে শিখাইছিলাম কি, ধরো এই যে এ বি আর কি 1,1, আর একটা কি a-1, b-1। নিয়মটা কি শিখেছিলাম, এই m1 এই এদের ঢাল আর এদের ঢাল সমান, তার মানে এখানে ঢালটা কত বলো তো ভাইয়া, a-1/b-1, ঢালের তো রুলস এটাই। আর এটার ঢাল কি হবে বলো তো ভাইয়া, এদের ঢালটা তো আমি কি করছি বলো তো, কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এইভাবে করছি। সেম ভাবে এদের এখন কুটিদ্বয়ের অন্তর তুমি কি করতে পারো, এই কুটি থেকে এই একটু ভুল করছে তাই না, একটু ভুল করছে ভাইয়া, 1 - b আর 1 - a, আর এখানে কি হবে বলতো b - 1 - 1,
a মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এখানে থাকতেছে কি ওয়ান মাইনাস বি ওয়ান মাইনাস এ ইকুয়াল টু বি মাইনাস টু, আরটা কি থাকতেছে a মাইনাস টু। ঠিক না বলতো? এইটুকু আমাদের কি বলতো ভাইয়া, আমরা জানি যে কুটি দ্বয়ের অন্তর আর বুঝ দ্বয়ের অন্তর এইভাবে বের করতে হয়। তাহলে আমরা একটু আর গুণন করে দেই, বি আর কি হচ্ছে বলতো ভাইয়া মাইনাস টু, আর কি হচ্ছে মাইনাস এ বি, আর কি হচ্ছে বলতো ভাইয়া প্লাস টু এ। আর সেম ভাবে দেখো, সেম ভাবে হলো কি এ আরটা কি হচ্ছে মাইনাস এ বি, আর কি হচ্ছে বলতো ভাইয়া মাইনাস টু, আরটা হচ্ছে কি প্লাস টু বি। এটা আমাদের বের হচ্ছে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে তোমার কি কি জিনিস কাটাকাটি যাচ্ছে। এই যে দেখো মাইনাস এ বি কাটাকাটি যাচ্ছে, তাই কিনা বলো তো ভাইয়া, এ বি আর এ বি কাটাকাটি যাচ্ছে। তাহলে তোমার থাকতেছে কি, থাকতেছে কি তোমাদের এইখানের মধ্যে আমাদের থাকতেছে কি দেখো, আমাদের মধ্যে এখানে থাকতেছে যে বি, এখানে থাকতেছে দেখো এই মাইনাস টু আর এই মাইনাস টু কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকতেছে যে বি প্লাস টু এ, আর এখানে থাকতেছে কি এ প্লাস টু বি, তাই কিনা? হ্যাঁ তাই। তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে বলো তো ভাইয়া, এখান থেকে আমাদের টু এ মাইনাস এ ইকুয়াল টু, তাই কিনা বলো তো ভাইয়া এ প্লাস কি থাকছে টু বি, আর এখান থেকে আমরা টু বি মাইনাস বি, তার মানে এখানে থাকতেছে এ ইকুয়াল টু বি, তার মানে এ ইকুয়াল টু বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এটার কারেক্ট অ্যান্সার কি, এ ইকুয়াল টু বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারার কথা। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, এরপরের কোশ্চেনে আমরা চলে যাই। সেম নিয়ম, বিন্দুটি যখন সমরেখা বলবে এটা তোমাদের এইচ ডাব্লিউ। আমি একই নিয়মে যে প্রশ্নগুলো পাচ্ছি এগুলো তোমাদেরকে এইচ ডাব্লিউ দিচ্ছি, কারণ তুমি নিজে একবার করে প্র্যাকটিস করবে। আমি তো একবার করে দিচ্ছি, তুমি একবার প্র্যাকটিস করলে তোমার জন্য সহজ হয়ে যাবে এটা। ওকে, সেম নিয়মের প্রশ্ন আবারও দিয়ে রাখছে যে সমরেখা হওয়ার শর্ত কি, কি করবা, এটাও তোমাদের এইচ ডাব্লিউ তোমরা খুব ভালো মতো এইচ ডাব্লিউ এটা করে নিতে হবে। ঠিক আছে, সেম নিয়মটা কি, এই যে এদের ঢাল m1 আর এদের ঢাল এইখান থেকে এদের ঢাল আবার m2, তাই না? m1 এর মান কুটি দ্বয়ের অন্তর বাই বুঝ দ্বয়ের অন্তর, আর m2 এর মান কুটি দ্বয়ের অন্তর বাই বুঝ দ্বয়ের অন্তর। তারপর তুমি m1 সমান m2 করবা। বলছে কি ত্রিভুজের, দেখো এখানে কি বলছে যে ধরো একটা ত্রিভুজ আছে, সেটা আছে কত 0,0, আরেকটা আছে বিন্দু আছে 3,2, আরেকটা আছে বিন্দু কি আছে 1,-2। এই একটা ত্রিভুজ। এখন বলতেছে যে ত্রিভুজের ভর কেন্দ্র কোনটা। এখন ভর কেন্দ্র বের করার ক্ষেত্রে মনে রাখবা, ভর কেন্দ্র বের করার ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবা, বুঝ মনে রাখবা কি তিনটা বিন্দুকে আগে যোগ করে দিবা। দেখো 0 + 1 + 3, আর কুটি তিনটাকে যোগ করে দিবা 0 + 2 - 2/3, তার মানে এখান থেকে হচ্ছে কত 4/3, আর এখানে হচ্ছে কত 0, 4/3 0 হলো এটা হলো কারেক্ট অ্যান্সার। আশা করি এই কারেক্ট অ্যান্সারটা বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, এইটুকু যদি বুঝতে পারো। এবার আসো ভাইয়া, কি বলছে যে একটা ত্রিভুজের দুটা শীর্ষবিন্দু দেওয়া আছে, ভরকেন্দ্র সেম নিয়মের ম্যাথ বলছিলাম না কিভাবে, যখন তোমাকে একটা ত্রিভুজের ভরকেন্দ্র বলা আছে 6,4, তাহলে 2,7 এটা দেওয়া আছে, আর এটা দেওয়া আছে 6,1, এটা বলতেছে হোয়াট, তুমি মনে রাখবা কি বলছিলাম যে ধরো এইটার কি, এটা হলো বুঝ এইটা, তাহলে তুমি জানো 2 + 6 + x, এটা x ধরো আর এটাকে y ধরো বাই 3, তার মানে এখান থেকে করলে তুমি কি পাবা, x এর মান পেয়ে যাবা, দেখবা 10 পাবা। এই যে দেখো x এর মান এই দুইটা সেম, তার মানে y এর মান বের করা লাগবে। ঠিক তেমনি y এর মান 4, তাহলে কি হবে 7 + 1 + y / 3, তার মানে y এর মান পাবা 4। তার মানে কত 10,4 হলো কারেক্ট অ্যান্সার। আশা করি এই জিনিসটাও বুঝতে পারছো। দেখো, ওকে, দেখো এরপরে যে এমসিকিউটা আছে সেটা কি বলছে যে ত্রিভুজের শীর্ষবিন্দু এটা কিভাবে করবো আমি একটু বলি তোমাদেরকে। ধরো একটা ত্রিভুজ আছে, এই বিন্দুটা হলো কত 3,4, বি বিন্দুটা আছে কত 3,-6, সি বিন্দুটা আছে কত -1,2। এখন এইখানের মধ্যে কি এ বি এইটার যে মানটা, বিসি এটার মান বের করবা, আর এই যে সি এইটার মান বের করবা। তখন দেখবা যে এখানের মধ্যে যে কোনো, দেখো এবি স্কোয়ার ইকুয়াল টু কি হবে বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার, দেখবা তাদের মান সমান হবে। যখন এরকম হয় আমরা কিন্তু জানি অতিভুজে, আমরা কিন্তু পিথাগোরাসের ইয়া থেকে কি বলতে পারি, সমকোণী ত্রিভুজ হলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তখন আমরা বুঝতে পারি যে এটা কি বলতো ভাইয়া, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই কিনা বলতো ভাইয়া, সমকোণী ত্রিভুজ। তার মানে এটা কি, এটা হলো অতিভুজ। অতিভুজের যে মানটা থাকবে, এই যে ধরো এইটুকু এবি এর মান যে এই মানটা থাকবে, তাকে আমরা কি করি বলতো ভাইয়া, তাকে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই পরিব্যাসার্ধ।
এটা একটু কি করতে হবে, মানগুলো নিজেরা একটু বের করে নিতে হবে। এই মানে নিয়মটা বুঝতে পারছো আশা করি, যে এ বির মানটা, বি সির মানটা, সি এর মানটা জাস্ট ক্যালকুলেটারে ক্লিক করে নিবা, ঠিক আছে। এবার আসো ভাইয়া সেম টাইপের ম্যাথ একটু ভালো করে বুঝতে হবে। দেখো কি বলছে, যে এক্স কমা ওয়াই হতে এই বিন্দু এবং এই বিন্দুগুলোর দূরত্ব, আগে এক্স কমা ওয়াই থেকে এই বিন্দুটার দূরত্ব সেটা কত হবে। দেখো পি, দেখো এক্স কমা ওয়াই পি বিন্দু থেকে তোমার হলো যে কার -3,0 বিন্দুর দূরত্ব, আবার পি এক্স কমা ওয়াই থেকে 3,0 বিন্দুর দূরত্ব কত হবে। দেখো তো এক্স এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস y -0 হোল স্কোয়ার, আর এখানে কি হবে দেখো x -3 হোল স্কোয়ার প্লাস y -0 হোল স্কোয়ার, তাই কিনা। এখন বলতেছি কি, দেখো এই যে দুইটা বিন্দু যেই দূরত্বটা পাইছো, এই দূরত্বের বর্গের সমষ্টি, এই দূরত্বের কি বর্গের সমষ্টি কি হবে বলো তো ভাইয়া, সর্বদা কত হবে 40 হবে। তার মানে এদের বর্গ করো, x প্লাস দেখো x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এটার বর্গ, আর এটার আবার কি x -3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটার বর্গের সমষ্টি কত বলো তো ভাইয়া, বলতেছে 40। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে যে পি বিন্দুর সঞ্চার পথ হবে একটা কি, আগে আমরা দেখি এটা কিভাবে কি বের করা যায়। x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস x -3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 40, তাই কিনা বলো তো ভাইয়া। তাই তো, যদি এটা হয় তাহলে তুমি আমাকে বলো ভাই এখান থেকে কি কি পাচ্ছ, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 40 পাচ্ছি। এবার দেখো ভাইয়া এই 6x এই 6x কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে কি 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, তাই কিনা বলো তো ভাইয়া 2y স্কোয়ার, আর ওই পাশে কি যাচ্ছে বলো তো ভাইয়া, ওই পাশে যাচ্ছে দেখো 9 9 18, 40 থেকে 18 বাদ দিলে থাকে কত, 40 থেকে 18 বাদ দিলে থাকে কত 22, তার মানে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 22, আর x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে কত 11, এটা একটা বৃত্ত নির্দেশ করে। আশা করি বুঝতে পারছো। এবার আসো এখান থেকে সঞ্চার পথের সেম নিয়মে সেম ভাবে তোমরা কি করতে পারবা, এই সঞ্চার পথের ম্যাথটা করে ফেলতে পারবা, ঠিক আছে। এইটাতে আসো ভাইয়া সঞ্চার পথের এই ম্যাথটা আমি একটু করে দিব, এটা একটা ভালো ম্যাথ সঞ্চার পথের। এটা কি x ইকুয়াল টু বলতেছে a t স্কয়ার, তাহলে তুমি এখান থেকে t স্কয়ার ইকুয়াল টু লিখতে পারো কি x বাই a, আর y ইকুয়াল টু আছে কি 2at, তাহলে t ইকুয়াল টু লিখতে পারো কি y বাই 2a, এটা লিখতে পারো। তাহলে এখান থেকে t স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারো y স্কয়ার বাই 4a স্কয়ার, তাই কি না। দেখো এটাও t স্কয়ার এটাও t স্কয়ার, তার মানে আমি দুইটাকে বলতে পারবো সমান x ইকুয়াল টু a y স্কয়ার বাই 4a স্কয়ার, তাই কি না বলো তো ভাইয়া 4a স্কয়ার। তাহলে তুমি দেখো ভাইয়া এখানের মধ্যে তুমি কি করতে পারো, দেখো তো এই যে দেখো এখান থেকে একটা a কাটা যাবে, এখান থেকে একটা a কাটা গেলে এখানে থাকতেছে এইটা, তার মানে এখানে আর গুণ করো y স্কয়ার ইকুয়াল টু কি থাকতেছে 4ax, y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা কার ইকুয়েশন বলো তো, এটা হলো একটা পরাবৃত্তের ইকুয়েশন, তার মানে এটা একটা পরাবৃত্ত নির্দেশ করতেছে। ওকে, এখানে আসো বলতেছে এই রেখাটার ঢাল কত, ঢাল বের করার ক্ষেত্রে মনে রাখবা যে x এর সহগটা কত হবে মাইনাস x এর সহগ, সেটা কত আছে 4, আর y এর সহগটা আছে কত 8, তার মানে এটা হয়ে যাবে কত বলো তো ভাইয়া -12। এটা কি, এটা হলো আমাদের কি বলতো ঢাল নির্ণয়ের নিয়ম, ঠিক আছে। এরপরে দেখো ভাই এখান থেকে বলতেছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন কোন উৎপন্ন করবে, তো আমরা ঢাল m ইকুয়াল টু জানি কি tan থিটা, তো m এর মানটা আগে আমরা বের করি, x এর সহগ মাইনাস x এর সহগ আছে কত 1 আর √3 -1/√3 tan থিটার মান। এখন -1/√3 এটা কোন চতুর্ভাগে দেখো তো 1, দেখো এই যে দেখো -1,√3। এখন তুমি তো মনে করতে পারো যে ভাইয়া এটা তো আসলে দেখো তুমি কি আসলে এটা কোন চতুর্ভাগ বুঝতে পারবা বলো তো, এটা কি তুমি বুঝতে পারবা যে এটা কোন চতুর্ভাগ, এটা বোঝার জন্য একটা টেকনিক আছে, একটা মিনিট জাস্ট একটা সেকেন্ড আমার আবার কল আসছে আল্লাহ। ওকে দেখো চতুর্ভাগের মধ্যে এখানে যে জিনিসটা হবে কি একটু খেয়াল করে দেখো, এটাকে তুমি চাইলে আরেকভাবে লিখতে পারো, দেখো এটাকে কত লিখতে পারো বলো তো ভাইয়া, এখানে লিখতে পারো যে এই যে m এর মানটাকে আমরা কত লিখতে পারি, এটা কত ডিগ্রি মান বলো তো ভাইয়া, এটা হলো -10 ডিগ্রি মান লিখতে পারি, তাই কিনা বলো তো ভাইয়া, এটা আমরা লিখতে পারি। এটাকে তুমি আরো একটু সুন্দরভাবে কি করতে পারো, এটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে আমাদের 10 এর মানটা নেগেটিভ হয়, তাহলে তুমি এইভাবে লিখতে পারো 10 180 ডিগ্রি -30 ডিগ্রি, তাহলে তুমি এখান থেকে থিটার ইকুয়াল টু কত পাচ্ছ 150 ডিগ্রি, এটাই হলো কারেক্ট অ্যান্সার।
এরপরে আসো এই রেখাটার লম্ব রেখার ঢাল কত, বলতেছে এই রেখাটার লম্ব রেখার ঢাল। আগে এইটার ঢাল দেখো, এটার ঢাল কত বলো তো ভাইয়া, এইটার ঢালটা কত, এটার ঢাল তো আমরা দেখতেই পাচ্ছি যে -3, এম এর মানটা কত -3। তো আমরা একটা জিনিস জানি যে এই এম ইন্টু আর যে এটা লম্ব রেখা যেটা সেটাকে যদি m1 বলি, তাদের ঢাল দর গুণফলের মান কত -1। তাহলে আমরা এখান থেকে m1 এর মানটা পাবো কত -1/-3 মানে 1/3। ওকে ফাইন। ওকে, এটা আমরা কি পাইছি, ঢাল অবধি পাইছি, ঠিক আছে। এরপরে আসো ভাইয়া, এরপরে আমরা কয়েকটা এমসিকিউর কথা আমি বলতেছি, এখানে কোনো কারণে এগুলা অ্যাড করে নাই, তো আমি একটু তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি যেগুলো আমাদের পরীক্ষায় কিন্তু কি করতে পারে বলো তো, আসতে পারে। ওই যে কি আসতে পারে, দেখবা যে আমাদের পরীক্ষা আসতে পারে সমান্তরাল রেখা শর্ত দিয়ে, ওই যে সমান্তরাল রেখা হলে। একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে, বলতেছি কি, ধরো তোমাদেরকে একটা এক্সাম্পল দিলে তোমরা আশা করি ভালো মতো বুঝতে পারবে যে এই যে যেমন বলতেছে যে 2x - y = 0 এবং 3x + ay - 2 = 0 রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হলে a = what, এরকম প্রশ্ন। সমান্তরাল হলে শর্তটা কি ছিল বলতো ভাইয়া, এই যে x এর যে শকটা আছে 2 আর এই যে তাদের অনুপাত, আর এখানে y যে শকটা আছে -1/a, তার অনুপাত কি হবে বলতো ভাইয়া, সমান হবে, তাই কিনা। তাহলে a এর মানটা কি হবে বলতো ভাইয়া, -3/2। আর যদি এখানে যদি সমান্তরাল না বলে লম্ব বলতো, তখন কি করতে বলতো ভাইয়া, লম্ব বললে আমি কি বলছিলাম যে এদের গুণফল 2 × 3 আর প্লাস কি বলতো কুটি, এই যে দেখো y এর যে সহগ আছে -1 × a, এদের যোগফল মান কত হয়, 0 হয়। তাহলে 6 - a = 0, তার মানে a এর মান হচ্ছে 6। আশা করি বুঝতে পারছো সমান্তরালের ক্ষেত্রে কি আর লম্বর ক্ষেত্রে কি, এই জিনিসটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে। অনেক সময় লম্ব রেখার দূরত্ব থেকে একটা প্রশ্ন আসবে, যেমন ধরো একটা প্রশ্ন আমি লিখতেছি যে তোমাদের পরীক্ষায় প্রায় টাইমে এরকম প্রশ্ন দিয়ে থাকে যে মূল বিন্দু হতে, ধরো একটা কোশ্চেন, মূল বিন্দু হতে বলতেছে কত, 3x + 4y - 10 = 0, এই রেখার লম্ব দূরত্ব কত, এই রেখাটার লম্ব দূরত্ব কত। তো আমি তোমাদেরকে শিখাইছিলাম কি, লম্ব দূরত্বের ক্ষেত্রে কি করবা, লম্ব দূরত্বের ক্ষেত্রে তোমরা যেই কাজটা করবা, সুন্দর করে আগে তুমি মডুলাস দিয়ে দিবা, ঠিক আছে। তারপর তুমি কি করবা, এখানে বিন্দুগুলোকে সিদ্ধ করে দিবা, 3 × 0 + 4 × 0, যেহেতু মূল বিন্দু 0, 0 -10 √, x এর শকটা কত 3² y এর শকটা কত 4², তার মানে এখানে আসতেছে কত -10/5, তার মানে অ্যান্সার কত হবে 2। লম্ব দূরত্বের মানটা কত 2। আবার তোমাকে এখানে ওই যে সমান্তরাল রেখার ইকুয়েশন দিতে পারে, লম্ব রেখার ইকুয়েশন নির্ণয় করতে বলতে পারে। আশা করি এগুলো যেইভাবে আমি শিখাইছিলাম যে লম্ব রেখার ইকুয়েশন কিভাবে বের করবা, সমান্তরাল রেখার ইকুয়েশন কিভাবে বের করবা, সেগুলো বের করতে পারবা। তাও আমি একটা এখন দেখাই দিচ্ছি, এটা হলো লাস্ট আমাদের একটা কোশ্চেন, ঠিক আছে। আমি জাস্ট একটা প্রশ্ন তোমাদেরকে দেখাই দিলে তোমরা আশা করি খুব ভালো মতো এই ধরনের ইয়া থেকে যা যা প্রশ্ন আসবে তোমরা করতে পারবে, ঠিক আছে। ধরো এরকম একটা প্রশ্ন বলতেছে যে 15x - 5y + 13 = কত 0, এর উপর কি বলতেছে, ধরো লম্ব, এর উপর লম্ব ও মূল বিন্দুগামী রেখার সমীকরণ। তার মানে তোমাকে এখানে কি বলছে যে মানে এটা লম্ব রেখার সমীকরণ বের করতে, শর্তটা কি দিয়ে দিছে, এই যে মূল বিন্দুগামী, তাই না। তাহলে এটা লম্ব রেখার ইকুয়েশনটা কি হবে বলো তো ভাইয়া, 5x আর 15y, বলছিলাম যে y এর আগে যে চিহ্নটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, = কত প্লাস, দেখো কি +k = 0। এখানে k এর মানটা বের করার জন্য এটা বলছে মূল বিন্দুগামী, তার মানে 0, 0 হলে এখানে সিদ্ধ করে দাও, 5 × 0 + 15 × 0 + k = 0। তাহলে k এর মানটা কত হচ্ছে 0। তাহলে k এর মানটা এখানে বসাই দাও, 5x + 15y + k মানে 0 = 0। তার মানে এটাই হলো কি তার লম্ব রেখার ইকুয়েশন। তো এইভাবে আশা করি যে যেই কোনো ধরনের প্রশ্ন আসলে আশা করি তোমরা করতে পারবা। সরলরেখা চ্যাপ্টারে যতটুকু প্রয়োজন আমি ততটুকু তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তো আশা করি যে তোমরা এইখানের মধ্যে ভাইয়া যে যা জিনিস বলছি এগুলো যদি একটু ভালো মতো মেনটেন করতে পারো, তাহলে এই চ্যাপ্টারে আর কোনো কিছু বাদ থাকবে না। আর তোমরা এমন এমসিকিউ অন্যান্য চ্যাপ্টারে চাও কিনা কমেন্টে জানাও, তাহলে আমি বাকি চ্যাপ্টারগুলো নিয়ে আসবো, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাদের যে অ্যাডমিশন ব্যাচটা আছে, আমাদের এমসিকিউ তো প্রস্তুতি ভালো হচ্ছে,
যারা টপ সিকিউ নিয়ে টেনশনে আসো, যারা তোমরা সিকিউ জানো না, আমাদের কিন্তু একটা টপ 30 সিকিউ সিরিজের একটা কোর্স আছে ম্যাথের, সেটার দাম হলো 300 টাকা। মোটামুটি 6 ঘন্টা যদি ফার্স্ট পেপারের পিছনে দাও তাহলে ম্যাথ ফার্স্ট পেপারে সিকিউ তোমার সব কমপ্লিট হয়ে যাবে। আর বাকি 6 ঘন্টা তুমি যদি সেকেন্ড পেপারে আগে দাও তাহলে 6 ঘন্টা ম্যাথ সেকেন্ড পেপার খুব ভালো মতো কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা যারা যারা আমাদের অ্যাডমিশনে ঢাবি প্লাস ভার্সিটি গুচ্ছ আমাদের যে ব্যাচটা আছে, এখন অফার চলতেছে, এখন আমাদের কোর্স ফি হলো 2999, অনেক শিক্ষার্থী আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে যাচ্ছে। তো তোমরা যারা যারা এই কোর্সে ভর্তি হয়ে যাবা এটা ফ্রি পেয়ে যাবা। তাই এটাতে ভর্তি হয়ে গেলে এটা ফ্রি পাবা। আর এটা আলাদা শুধু ভর্তি হতে চাইলে, যদি এটা পরে ভর্তি হতে চাও তাহলে এখন 300 টাকা দিয়ে এটাতে ভর্তি হওয়া লাগবে, ঠিক আছে? আর ভর্তি হওয়ার জন্য তোমরা কি করবা, 013147700610 এই নাম্বারে মেসেজ দিলে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। তো এই ব্যাচটা হলো আমাদের সবচেয়ে অ্যাডমিশনের সবচেয়ে জনপ্রিয় ব্যাচ। আমরা 4 বছর ধরে অ্যাডমিশনে পড়াচ্ছি। নির্দ্বিধায় ভর্তি হতে পারো বা তোমার সিনিয়রদের থেকে জেনে নিতে পারো যে আসলে আমাদের সার্ভিস কেমন। যারা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের থেকে চান্স পেয়েছে তাদের থেকে জানতে পারো। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আমরা 2000-2500 শিক্ষার্থীদেরকে চান্স পেয়ে দিই, বিভিন্ন ক্যাম্পাসে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ তোমরা নিশ্চিন্তে ভর্তি হতে পারো। আমাদের অ্যাডমিশনে আগের ক্লাস অনেক ইউটিউবে আছে, দেখেও ডিসিশন নিতে পারো। ইনশাল্লাহ তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আর নেক্সট এরকম চ্যাপ্টারগুলো চাও কিনা কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ।